বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের আলোচক এবং ডিকেজের আজকে যে উপস্থাপনা, সবাইকে শুভ অপরাহ্ন এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য। যেহেতু কারাগার বিষয়ক একটি আলোচনা, তো আমার কাছে মনে হয়েছে, আমাকে যখন জানানো হয়েছে যে এরকম একটা উপস্থাপনায় আলোচনা করতে চাই কিনা, আমার মনে হচ্ছে যে আমি সানন্দে ইনভাইটেশনটা গ্রহণ করেছি। সো দ্যাট দুটা কাজ হবে। একটা হবে আমি কারাগার নিয়ে কী করছি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, অল আর এক্সপিরিয়েন্স, এবং আমি মনে করি যে আপনারা জানতে আগ্রহী। আর দ্বিতীয় হচ্ছে কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করব। রাকিব সাহেব যেমন বললেন ওনার এক্সপিরিয়েন্স, যারা বন্দী ছিলেন অথবা কারাগারে আটক ছিলেন তারা কেমন এক্সপিরিয়েন্স করেছেন অথবা কি গিয়েছে তাদের মাধ্যমে। ইভেন যেটা বলে যে অনেক স্টুডেন্ট যারা বিশেষ করে গত বছরের জুলাই আন্দোলন কেন্দ্রিক যারা অনেকে হয়তো প্রথমবারের মতো বন্দী হিসাবে কারাগারে আটক ছিলেন, তাদের হয়তো অনেকের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, তার অনেকে বক্তব্য দিয়েছেন। তো প্রথমে আমি একটু কিছু ডাটা উপস্থাপন করতে চাই আসলে বর্তমানে কারাগারের কী অবস্থা, তারপর হয়তো যে বিষয়গুলো আলোচিত হয়েছে ওই বিষয়গুলো আমি তুলে ধরব। ওকে, যেহেতু থিমটা ছিল হচ্ছে রাইট টু এমপ্লয়মেন্ট ইন প্রিজন, সো আমরা এটা নিয়ে কাজ করব এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর তার আগে দুটো চিত্র যেটা আপনাদের হয়তো অনেকে দেখেছেন না নিউজ পেপার এবং ইয়াতে বিভিন্ন অতি সম্প্রতি, লাইক একটা 30শে জুন ইফ আই এম নট রং, আর একটা পরবর্তী সময়, দুটা চিত্র এখানে আমরা তুলে ধরছি। যেটা হচ্ছে দুজন বন্দী, মহিলা বন্দী 20 বছর পর কুমিল্লা কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং তারা ইন দ্য প্রসেস তারা ট্রেইনড হয়েছেন আর বিভিন্ন হ্যান্ডিক্রাফট, পার্টিকুলার নকশিকাঁথা এবং বিভিন্ন হস্তশিল্প তৈরিতে, এবং পরবর্তীতে ওনারা কারাগার অবস্থানকালীন সময়ে তাদের অলমোস্ট নিয়ার অ্যাবাউট দুজনই 1 লক্ষ টাকার মতো কাছাকাছি তারা সঞ্চয় করতে পেরেছিলেন এবং তারা যখন বাইরে গিয়েছেন তারা এক্সপ্রেস করেছেন যে তারা এই টাকাগুলো দিয়ে তারা ভবিষ্যতে তাদের কোনো এমপ্লয়মেন্ট অথবা তারা একটা রোজগারের ব্যবস্থা করতে পারবেন। দ্বিতীয় যে রিপোর্টটা আমি এখানে হাইলাইট করতে চাই যেটা হচ্ছে রিসেন্টলি, এটা 13 সেপ্টেম্বরে সম্ভবত কালবেলাতে রিপোর্টটা এসছে, যেটা হচ্ছে বাংলাদেশের জেলে বিভিন্ন জায়গায় আসলে কারাগারে আমরা আমাদের বন্দীদের বিভিন্ন রকমের এমপ্লয়মেন্টের সুযোগ ক্রিয়েট করছি, তারপরে একটা হাইলাইট এখানে দিয়েছে এবং এটা অডিও ভিজুয়ালেও ছিল, এটা আপনার যদি ইন্টারেস্টেড হন পরবর্তীতে দেখতে পারেন। এখন আমি কিছু লিগ্যাল ইস্যু নিয়ে হাইলাইট করতে চাই, যেটা হচ্ছে বাংলাদেশ জেল কোড, যেটা আসলে আমরা যার দ্বারা বাংলাদেশ জেল পরিচালিত হয় তাতে কি আছে, যেখানে আছে যদি বন্দীরা যদি তারা কোনো ট্রেনিংয়ে যায় অথবা যদি কোনো কাজ করে, কোনো প্রোডাক্টিভ কোনো কাজ করে, তারা তাদের যে কনভিকশন আছে তার থেকে রিমিশন পেতে পারে অথবা রেয়াত পেতে পারে অথবা কিছুটা তাদের সাজা মওকুফ হতে পারে, এরকম স্পেসিফিক দুইটা জেল কোডে কিন্তু 765-এর উপধারায় এই দুটা জিনিস পরিষ্কারভাবে বলা আছে। মানে জেলে যে কেউ যদি কাজ করেন অথবা কোনো নিজেকে এমপ্লয়মেন্টে জড়িত করেন এবং তাকে তার যে কনভিকশন আছে তা থেকে কিছুটা মাফ করে দেওয়া যেতে পারে, জেল অথরিটি এটা নিয়ম মেনে এটা করতে পারে। এছাড়া আরেকটা লিগ্যাল প্রভিশনস আছে যেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সার্কুলারের মাধ্যমে 2001-এ, যেটা বলছিল কারাগারে যদি কোনো পণ্য উৎপাদিত হয়, কোনো প্রোডাক্ট যদি আমরা কারাগারের বন্দীরা তৈরি করেন, এটা বিক্রি করে যে লভ্যাংশটা পাওয়া যায় তার 50% তারা বন্দীরা পেতে পারেন, এবং তার আলোকে আমাদের বর্তমানে জেল ডিপার্টমেন্টে যেসব প্রোডাক্ট উৎপাদিত হয় এখান থেকে যে লাভ হয় তার 50% আমাদের বন্দীরা পেয়ে থাকে। সো আমরা যেটা ক্লেম করছি যে আমরা উই ওয়ান্ট টু বি এ লিডার ইন দ্য ট্রান্সফর্মিং আওয়ার নেশনস জাস্টিস সিস্টেম, আমরা বাংলাদেশ জেলটাকে ওই জায়গায় আসলে নিয়ে যেতে চাই। It is dedicated to creating an environment that prioritizes the well-being and safety of those in our care. আপনারা যদি দেখেন আমাদের মোটোটা হচ্ছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এখানে দুটো ডিস্টিংক্ট জিনিস এখানে দেওয়া আছে। একটা হচ্ছে বন্দীরা, সকল বন্দী আমরা যারা কারাগারে পাই জেলের বাংলাদেশের আইন মেনে অর্থাৎ জুডিশিয়াল সিস্টেমের আওতায় বন্দীদের আমরা বিভিন্ন কারণে জেলে পেয়ে থাকি এবং তাদেরকে নিরাপদ রাখা, অর্থাৎ জেল অবস্থানকালীন সময় যে যতদিন থাকুক, যে কারণেই থাকুক, তার জেলে অবস্থানকালীন সময়ে আমরা তাদেরকে নিরাপদ রাখবো এবং তাদেরকে আমরা আলোর পথ দেখাবো। দ্যাট মিনস তাদেরকে আইদার রিফাইন করব, পরিশোধিত করব,
ট্রেন করব, এবং যাতে অতীতে যারা ভুলভ্রান্তি হয়েছে অথবা যে কারণে জেলে আসছেন যাতে এটা রিপিট না হয়, এই মূল মন্ত্রকে রেখে কিন্তু এই মন্ত্রটা স্থাপন করা হচ্ছে। এবং বাংলাদেশ জেল হয়তো অচিরেই ধীরে ধীরে আমরা ওদিকে ধাবিত হব। Our approach is commensurate with the modern rehabilitative culture that aligns with the constitutional and human rights principle. আপনারা যদি আই এম শিওর আপনারা অ্যাওয়্যার আছেন যে বর্তমানে কিন্তু অতীতে যেরকম জেল মানে একটা পানিশমেন্টের জায়গা, এরকম টাইপের একটা ধ্যান ধারণা কিন্তু জেলগুলো চালু হয়েছিল, মানে পানিশমেন্ট দিয়ে অথবা তাদেরকে সাইজ করে তাদেরকে পরিশোধিত করা হবে, এরকম একটা কিন্তু আইডিয়া নিয়ে জেলগুলো স্থাপিত হয়েছিল। বর্তমানে এই ধারণাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে লোকজন চিন্তা করছে যে পানিশমেন্ট দিয়ে, অথবা যে স্টাডি বলছে যে পানিশমেন্ট দিয়ে কারেকশন করে আসলে যে রেজাল্টটা পাওয়া যায় তার চেয়ে বরং যদি তাদেরকে রিহেবিলিটিভ অর্থাৎ তাদেরকে যদি সংশোধনের পদ্ধতির মাধ্যমে দিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে এই আউটকামটা অনেক বেশি। কারণ যারা পানিশমেন্টের মাধ্যমে কারেকশন করার চেষ্টা করেছে দেখা গেছে রিপিটেড অ্যাটেম্প, লাইক এক বন্দী কিছুদিন কারেকশন করে হয়তো কিছুদিন ভালো থাকলো আবার চলে আসতেছে একই কারণে। অনেক কারণ হতে পারে, তার মধ্যে হতে তার বাইরে কোনো প্রভিশনস ক্রিয়েট করতে পারে নাই, অথবা কোনো এমপ্লয়মেন্ট করতে পারে নাই, অথবা সমাজে সমাজে যখন কেউ বাইরে যায় জেল থেকে, জেল ছিল এই কথা শুনলেই কিন্তু তাকে আর কোথাও কেউ নেয় না, এরকম একটা কিন্তু আমাদের সাইকোলজি ট্রমা কিন্তু আমাদের আছে। কেউ যদি শুনে যে ওই লোক জেলে ছিল, কী কারণে ছিল, ইরেসপেক্টিভ অফ কী জন্য ছিল, এটা বাদ দিয়ে জেলে ছিল এই কারণেই তাকে এমপ্লয়মেন্টে নেয় না। আমাদের কাছে অনেক এরকম এসছে যে গার্মেন্টসে কাজ করতো, বিভিন্ন কারণে তারা হয়তো জেলে এসছে, বাট যখন ছাড়া পেয়ে গেছে তখন আর সে কিন্তু ওই গার্মেন্টস অথবা যে কোনো, যখনই শুনছে যে জেলে ছিল কোনো কারণে তখন আর তাকে চাকরি নিচ্ছে না। যে কারণে আমরা একটা ইনিশিয়েটিভও নিয়েছি যেটা হচ্ছে বিজেএমের সাথে, যেটা হচ্ছে এরকম লোক যারা গার্মেন্টস চাকরি করতো অতীতে তাদেরকে একটা সার্টিফিকেশনের মাধ্যমে ট্রেনিংয়ের আওতায় এনে তাদেরকে আমরা বিজেএমের মাধ্যমে যাতে এমপ্লয় করতে পারি এরকম একটা অ্যাপ্রোচ অথবা কাজ করছি। সো অতীতের পূর্বের ধ্যান ধারণা থেকে আমরা যদি মোটা দাগে বলতে চাই যে পূর্বের ধ্যান ধারণা থেকে কিন্তু উই আর সুইচিং, বিশ্ব সুইচ করে গেছে, মোস্ট অফ দ্য অ্যাডভান্স কান্ট্রিজ অথবা মডার্ন কান্ট্রিজ সুইচ করে গেছে। তারা আর ওই জেল অথবা প্রিজনিং বন্দি রেখে আটকে রেখে তাদেরকে কারেকশনের পরিবর্তে তাদেরকে রিহেবিলিটেশন প্রোগ্রাম আমাদের, যে কারণে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন যদি আপনি যদি জেলের নামগুলো দেখেন তখন কিন্তু দেখবেন যে মোস্ট অফ দ্য দেশ কিন্তু তাদের নাম পরিবর্তন করে ফেলেছে, লাইক কারেকশন সার্ভিস হয়ে গেছে, রিহেবিলিটেশন সেন্টার হয়ে গেছে, এরকম কিন্তু পরিবর্তন। মানে সরাসরি জেল খুব কম দেশে আছে, উপমহাদেশে মনে হয় এখন আমরা আছি, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, ব্যতীত বাকিরাও চেঞ্জ করে ফেলেছে। মোস্ট অফ দ্য কান্ট্রিজ চেঞ্জ করেছে ফোকাসিং অন রিহেবিলিটেশন, কারণ তারা দেখেছে ওখানেই প্রবাবলি উন্নতি। আরেকটা অ্যাপ্রোচ তারা কেন এটা নিচ্ছে, বিকজ সবাই ফিল করে যে প্রবাবলি এ পারসন শুড হ্যাভ এ সেকেন্ড চান্স ইন হিজ লাইফ। মানুষ মাত্রই ভুল হতেই পারে, ভুল হয়ে যদি কারেকশন হয়ে যদি সে রিফাইন্ড ম্যান হিসেবে সমাজে আসে তাকে জায়গা দিতে হবে। আজীবন তো একজন লোককে বন্দি করে রাখা যাবে না, সো তাকে যদি রিফাইন্ড করে নিয়ে আসা যায় হি ক্যান হ্যাভ এ সেকেন্ড চান্স ইন হিজ লাইফ। যে কারণে ফর্মালি ইভেন সিঙ্গাপুর তাদের এই পুরা কারেকশন সিস্টেমটাকেই সেকেন্ড লিডার অফ সেকেন্ড চান্স বলে ওরা, যে গাইড করে তারা সেকেন্ড চান্সকে অ্যাভেল করার জন্য মানুষকে কোনো কেউ যদি। সো ওরকম অ্যাপ্রোচ নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন কাজ চলছে। সো আমরা এটা করতে যেটা করছি আমরা আমাদের লজ এবং অ্যাক্ট যেগুলো আছে, এটা আমি একটু পরেই আসছি, অনেক পুরনো। বেসিক্যালি বাংলাদেশ জেল যে ল এবং অ্যাক্ট নিয়ে চলছে এটা আসলে ব্রিটিশ পিরিয়ডের, কোনোটা 1994 সনের, কোনটা 1900 সনের এবং 1864 সনের, তিনটা, মানে জেল কোড, প্রিজনার অ্যাক্ট, এটাই সবগুলো হচ্ছে 1900 সালের আগে। সো ইউ ক্যান ইমাজিন দ্যাট আসলে আমাদের অ্যাপ্রোচগুলো অনেক পুরনো। সো যে কারণে বাংলাদেশ জেলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসে এই ডিউ টু দ্য লিগ্যাল ফ্রেমওয়ার্কের কারণে অনেক কিছু কিন্তু অতীত পুরনো ধ্যান ধারণা থাকার কারণে কিন্তু অনেক কিছু চাইলেও বাংলাদেশ জেল ইমপ্লিমেন্ট করতে পারে না। কিপিং এ সাইড দ্য করাপশনস অ্যান্ড আদার্স, ওইটা ব্যাপারে আমি পরে আসছি। বাট লিগালি আপনি যদি দেখেন, আপনি যদি অপারেট করেন 1900 সালের, আজকে 2025 সালে বসে যদি 1864 সালের জেল কোড অথবা প্রিজন অ্যাক্ট যদি 1894 এবং 1900 সালে, তাহলে আসলে আউটপুটটা তো আমি ওভাবে পাওয়া সম্ভব হবে না। সো দ্যাটস রিয়েলি আমাদের জন্য একটা হ্যান্ডিক্যাপ, এবং এটার জন্য আমরা কন্টিনিউয়াসলি আপডেট করার চেষ্টা করছি যে এটা যাতে আমরা নতুন ধ্যান ধারণা নিয়ে এই লিগাল ফ্রেমওয়ার্কগুলো আমরা দ্বারা করাতে পারি। সো এটা আমি অলরেডি বলেছি যে ভিশন।
সো একটু যদি ছোট করে বলি কখন বাংলাদেশ প্রিজনটা শুরু হয়েছে, কখন দ্য প্রিজন সিস্টেম বাংলাদেশ অরিজিনস ইন দ্য কলোনিয়াল পিরিয়ড, এটা আপনারা জানেন। ঢাকা সেন্ট্রাল জেল একটা ক্রিমিনাল ওয়ার্ড নিয়ে চালু হয়েছিল 1788 সালে। অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় যে অত্যন্ত পুরাতন একটা অর্গানাইজেশন হচ্ছে জেল, যেটা বাংলাদেশ জেল, বর্তমানে বাংলাদেশ জেল। ব্রিটিশ পিরিয়ডে এটা ক্রিমিনাল ওয়ার্ড নিয়ে ঢাকার নাজিমুদ্দিন রয়েছে। সো এটা ছিল বাংলাদেশের অর্থাৎ এই ইয়াতে জোনে প্রথম প্রিজন, এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে যে বিভিন্ন প্রিজন স্থাপিত হয়েছে। জেল কোড যেটা বলছিলাম এটা হচ্ছে 1864 সালে, এবং আমরা যদি প্রিজনার অ্যাক্ট বলি এটা হচ্ছে আপনার 1894 সালের, এবং প্রিজন অ্যাক্ট হচ্ছে 1900 সালের। সো আমরা অনেক পুরনো বুক নিয়ে কাজ করছি, লিগ্যাল কাজ করছি। আচ্ছা, সো এখানে অনেকগুলো কোড আছে যেগুলো হচ্ছে ইনসাইড আউটসাইড ম্যানেজমেন্ট অফ বন্দীদের কিভাবে রাখা হবে, ম্যানেজ করা হবে, এবং ওভার দ্য টাইম কিছু কিছু জায়গায় চেঞ্জ করা হচ্ছে, যেটা কারেকশন স্লিপ অথবা কারেকশন লেটারের মাধ্যমে, বাট অ্যাজ এ হোল মেইন বুকটা এখনো এটাই রয়ে গেছে। আচ্ছা, এখন একটু আপনাদের আইডিয়া দিতে চাই যে বাংলাদেশ জেলের আসলে বর্তমান চিত্রটা কি। আমাদের যে জেলগুলো আছে, আমাদের আপনারা জানেন প্রতিটা জেলে, প্রতিটা ডিস্ট্রিক্টে আমাদের একটা করে জেল আছে। মানে আমরা যদি বলি 64টা ডিস্ট্রিক্টে আমাদের 64 বাংলাদেশের সকল জেলায় জেল আছে। এছাড়া আমাদের কিছু সেন্ট্রাল জেল আছে। আপনার যদি তাকান ঢাকায়, যেমন আমাদের 6টা সেন্ট্রাল জেল আছে। সব মিলিয়ে বাংলাদেশের জেলের সংখ্যা হচ্ছে 70। তার মধ্যে আমাদের ঢাকাতেই আছে 6টা। ঢাকা কেরানীগঞ্জে আছে, যেটা জানেন, এটা পুরনো, আপনারা সবাই জানেন, যেটা আছে আগে নাজিমুদ্দিন রোডে ছিল। এর পাশাপাশি কেরানীগঞ্জে আমাদের জাস্ট রিসেন্টলি আমরা স্পেশাল জেল একটা ছোট ক্যাপাসিটিতে আরেকটা নতুন জেল চালু করেছি। এছাড়া ঢাকার 4টা কেন্দ্রীয় জেল আছে, যেটা একই কম্পাউন্ডে আছে কাশিমপুরে, আপনারা হয়তো নাম শুনেছেন অনেক। কাশিমপুরে ওখানে একটা ফিমেল স্পেশাল জেল আছে, একটা হাই সিকিউরিটি জেল আছে, এবং দুটো আমাদের কেন্দ্রীয় কারাগার আছে, কাশিমপুর 1 and 2। সো আমাদের যদি ডিস্ট্রিক্ট জেল এবং সেন্ট্রাল জেলের যদি আমরা ইয়াটা দেখি, তুলনামূলক চিত্রটা দেখি, এটা আসলে 76% হচ্ছে আমাদের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট জেল, 19% হচ্ছে প্লাস হচ্ছে সেন্ট্রাল জেল, এবং হাই সিকিউরিটি জেল আমাদের একটাই আছে বেসিক্যালি। এটা হচ্ছে বেসিক্যালি কোথায় কোন জায়গায় কত রকমের আপনার প্রিজনার্স আছে সেটার উপর। মানে আমাদের প্রিজনার ডিস্ট্রিক্ট জেলে আছে 76%-এর বেশি, সেন্ট্রাল জেলে আছে অ্যারাউন্ড 20%-এর মতো, এবং হাই সিকিউরিটি জেলে আছে 1.3%। যে কথাটা রাকিব সাহেব একটু আগে বলছিলেন যে আমাদের বন্দীদের ইন অ্যান অ্যাভারেজ আমরা যদি বর্তমানে অ্যারাউন্ড 75,000 বন্দী আছে। সো জনসংখ্যার তুলনায় কম হলেও আসলে বেসিক্যালি ক্যাপাসিটির তুলনায় আবার কিন্তু অনেক বেশি। আমাদের অফিসিয়াল ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড 43,000 প্লাস বন্দী আমরা অ্যাট এ টাইম কারাগারে রাখতে পারি, বাট বর্তমানে অ্যাজ অন টুডে আছে অ্যারাউন্ড 75,000 বন্দী। সো ইউ ক্যান ইমাজিন অলমোস্ট উই আর অপারেটিং অলমোস্ট ডাবল ক্যাপাসিটিতে। কিছু কিছু কারাগারে ইভেন ডাবলের চেয়েও বেশি আছে। লাইক আমি নেম করতে পারি ঢাকা সেন্ট্রাল কারাগার, যেটা কেরানীগঞ্জে আছে, ওইটার অফিসিয়াল ক্যাপাসিটি অ্যারাউন্ড 4,000, এবং প্রায় অলমোস্ট 8,500 বন্দী ওইখানে বর্তমানে আছেন। সো মানে যা থাকার তার দ্বিগুণ আছে। আমি যদি এখন টার্ন ওভারের দিকে দেখি, 2020 সালে অ্যাপ্রক্সিমেটলি কনভিক্টেড ছিল মানে পুরো ওভার দ্য ইয়ার আমি যদি বলি 2 লাখ, এবং আন্ডার ট্রায়াল প্রিজনার ছিল অ্যারাউন্ড 8 লাখের মতো, সব মিলে 10 লাখ। সো আমি যদি 21, 22, 23, 24 সালগুলোকে নিই, অ্যারাউন্ড 8 লাখ প্লাস বন্দি সারা বছর ধরে এই প্রিজন সিস্টেমের মধ্যে দিয়ে যায়। সো আমরা যদি একটা ফ্যামিলি অথবা একজনের সাথে আমরা যদি কানেক্ট করি যে 5 to 6 ফ্যামিলি মেম্বার যদি ওই ফ্যামিলির সাথে কানেক্ট করে, সো অ্যাকচুয়ালি টোটাল 50 লাখ পিপল ওভার দ্য ইয়ার জেলের সাথে কানেক্টেড থাকে। সো এটা জাস্ট আপনাদের নোট করার জন্য, সংখ্যাটা বন্দির সংখ্যা আপাত দৃষ্টিতে কম হলেও বেসিক্যালি জেলের সাথে প্রিজন সিস্টেমের সাথে কানেক্টেড থাকে অ্যাপ্রক্সিমেটলি 50 লাখ পিপল ওভার দ্য ইয়ার। সো যেটা বলছিলাম অলরেডি, এর মধ্যে যেটা সিগনিফিকেন্ট আরেকটা তথ্য আছে, যেটা হচ্ছে এই 70 লাখ প্লাস বন্দির মধ্যে আমাদের আন্ডার ট্রায়াল, এটা আরেকটা দুর্বলতা। মানে আমাদের
যেটা হচ্ছে কনভিক্টেড প্রিজনার আছে, পানিশমেন্ট হচ্ছে এরকম বন্দির সংখ্যা হচ্ছে 25%, আর আন্ডার ট্রায়াল প্রিজনার আছে 75%। সো ইউ ক্যান ইমাজিন দ্যাট আসলে আমাদের জুডিশিয়াল সিস্টেম, অথবা আমি যদি বলি কনভিকশন সিস্টেম ইজ ভেরি উইক। মানে মামলা হচ্ছে, ট্রায়াল চলছে আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত। অনেক আমরা এরকম বন্দিও পেয়েছি যে 20 বছর ধরে আন্ডার ট্রায়াল ছিল, পরে জামিন হয়েছে। সো তার যদি ওই অপরাধে যে অপরাধটার জন্য মানে জেলে ছিল এতদিন, সর্বোচ্চ মেবি 5 ইয়ার্স হতে পারতো তার পানিশমেন্ট, বা সে কিন্তু আন্ডার ট্রায়ালই 24 ইয়ার্স পরে তাকে ডিসপোজালি দেওয়া যায় না, এরকম বন্দিও আমরা পেয়েছি। যদিও সংখ্যাটা এখন কমে এসছে, মেবি 5-6 ইয়ার্স এরকম মোস্ট অফ দ্য কেসেস, বাট এরকম বন্দি এক্সেপশনাল কিছু কিন্তু বন্দি কিন্তু আছে। আবার যদি আমি অন্য সাইড দেখি, যে রোটেশনটা লাইক 75% হচ্ছে আন্ডার ট্রায়াল প্রিজনার। সো তাদের নিয়ে কিন্তু আমরা সবসময় একটা যন্ত্রণার মধ্যে থাকি, বিকজ যে তাদের ভেরি ফ্রিকুয়েন্টলি তাদেরকে জামিন হয়, মানে রোটেশনটা অনেক বেশি। এছাড়া কোর্টে যাতায়াতটা অনেক বেশি, যেটা আসলে আমাদের সামনে সিকিউরিটি থ্রেট জেনারেট করে। আবার অন্য সাইডে দেখি, যদি বলি যে আন্ডার ট্রায়াল প্রিজনারদের যেহেতু কনভিকশন হয় না, সশ্রম কারাদণ্ড হলে তাকে আমরা কাজ করাতে পারি। আন্ডার ট্রায়াল প্রিজনারদের কিন্তু ওভাবে লিগাল ফ্রেমওয়ার্ক ডাজন্ট সাপোর্ট। তাহলে হোয়াট টু ডু? জেল কোর্ট সাপোর্ট করে, তাদেরকে ট্রেনিংয়ে নিয়ে আসে, ট্রেনিং প্রোগ্রামে আমরা নিয়ে আসতে পারি, রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের আওতায় নিয়ে আসতে পারি, তার মাধ্যমে হয়তো। বাট ফর্মাল ওয়ার্কে কিন্তু তাদেরকে নেওয়ার প্রভিশনস জেল কোডে নাই। আরেকটা স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা হচ্ছে এটা ঢাকা ইউনিভার্সিটিরই একটা রিসার্চ ওয়ার্ক আমি এখানে কোট করছি, যেটা হচ্ছে 2022-তে পাবলিশ হয়েছিল, যেখানে বলছে নিয়ারলি a quarter of the prisoners had generated the sole income for their family, leaving them without a reliable source of income. বিষয়টা হচ্ছে 1/4 বলেছে, যেটা হচ্ছে যে তারা তাদের ইনকামটা তাদের মাধ্যমে ফ্যামিলিটা চলতো, মানে তাদের অল্টারনেটিভ সোর্স ক্রিয়েট না করে তাদেরকে জেলে চলে আসতে পারছে। বিসাইড দিস, আমি যদি আপনাদের কারেন্ট স্ট্যাটিস্টিক্স অথবা আমরা যে ডাটাটা আমরা স্টাডি করে বের করেছি, অ্যাপ্রক্সিমেটলি 80% অফ আওয়ার ইনমেটস তারা যখন জেলে যায় তখন হচ্ছে দে আর সোললি ইনকাম জেনারেটিং পিপল অফ দ্য ফ্যামিলি। এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে যারা জেলে যাচ্ছে এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 80% আদার দেন যদি বলি জুবিনাইল অথবা স্টুডেন্ট অথবা ওই ক্যাটাগরিটা বাদ দিয়ে বাকিটা যারা হচ্ছে ইনকাম জেনারেশন লেভেলে পৌঁছেছে, 80% হচ্ছে তারা ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সো ইউ ক্যান ইমাজিন হার্ডলি এর মধ্যে আমি মনে করি যে 5-10% অথবা মেবি 20% ক্যান হ্যাভ অ্যাসেট টু সাপোর্ট দেম। বাকি 80% ফ্যামিলি কিন্তু স্ট্রাগল করে এর মধ্যে থেকে, যারা আসলে তাদের ইনকাম জেনারেটিং পিপলটা জেলে থাকার কারণে ওই ফ্যামিলিগুলো ট্রিমেন্ডাস একটা স্ট্রেস এবং খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায়। উপরন্ত ওইটা ইনকাম করতে পারেনি না, রেদার তখন জেলে থাকার জন্য জেলে কিন্তু তাদের কিছু পার্সোনাল এক্সপেন্ডিচার আছে ডে টু ডে, কারো বেশি কারো কম, বাট আমি যদি মিনিমাম যদি বলি 2 থেকে 3 হাজার টাকা তাদের একটা লিভিং এক্সপেন্স ওখানে থাকে, তাদের পার্সোনাল, কেউ সিগারেট খান, কেউ টুথপেস্ট, ব্রাশ, এগুলো যদি আমি বলি ডে টু ডে এক্সপেন্সের যে বিষয়গুলো আছে, সো ওগুলো করতে যে মিনিমাম একটা লোকের 2 থেকে 3 হাজার টাকা লাগে। সো ওই ফ্যামিলি যে তার সাপোর্টে চলতো, ওই ইনকাম জেনারেটিং পিপলটা এখন জেলে, রেদার সে তো দিতেই পারছে না, উল্টা তাকে কিন্তু সাবসিডাইজ করতে হচ্ছে। সো ফ্যামিলি অনেক সময় লোনে যাচ্ছে, অনেক সময় এনজিও থেকে লোন নিয়ে বিভিন্ন রকমের প্রেশারে পড়ছে, এবং সুবিধাবাদী লোক কিন্তু তাদেরকে অনেকে এক্সপ্লয়েটও করছে। সো আমরা যদি এখন এখন যে কারণে আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তাদেরকে আমরা কিভাবে মেইন স্ট্রিম নিয়ে এসে তাদেরকে এই ফ্যামিলিগুলোকে সাপোর্ট দিতে চাই। বাংলাদেশ জেল কাজ করছে এটা নিয়ে, হয়তো বা আপনারা যেভাবে এক্সপেক্ট করছেন অতটুকু লেভেলে আমরা করতে পারিনি অথবা অতীতে করতে পারিনি। আমরা আশা করবো যে ভবিষ্যতে বাংলাদেশ জেল এই প্রোগ্রামটা নিয়ে এগিয়ে যাবে এবং ডেলিভার করবে। আমরা বর্তমানে টোটাল 38টা কারাগারে আউট অফ 70, 38টা কারাগারে আমরা 39 ট্রেডে আমরা আমাদের বন্দীদের ট্রেনিং করছি। সো বিভিন্ন কার্যক্রমে আমরা ট্রেনিং দেওয়াচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমি বলি, এ পর্যন্ত আমরা যে ট্রেনিং প্রোগ্রাম চালু হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় 1 লাখের অধিক বন্দীকে আমরা বিভিন্ন সময় ট্রেনিং প্রোগ্রামের আওতায় এনেছি। এটা হচ্ছে 2020 থেকে 2024-এর মাঝামাঝি পর্যন্ত স্টেটটা বলছি। সো তার মানে অতীতে আরও হয়েছে, বাট এটা হচ্ছে গত লাস্ট 5 ইয়ার্স স্টেট বলছি। লাস্ট 5 ইয়ার্সে অলমোস্ট 1 লাখ বন্দীকে আমরা 1 লাখের অধিক বন্দীকে আমরা ট্রেনিংয়ের আওতায় আনতে পেরেছি।
এর মধ্যে ভেরিয়াস টাইপ অফ আছে কারাগার ভেদে, জায়গা ভেদে, যেখানে যে রকমের বন্দি আমরা বেশি পাই ওখানে সাধারণত ওই টাইপের কার্যক্রমগুলো আমরা চালানোর চেষ্টা করি। উই কোলাবরেট উইথ এনজিওস, ইন্টারন্যাশনাল এনজিওস, লোকাল এনজিওস, গভর্নমেন্ট এজেন্সিস। আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান লাইক সমাজ সেবা পরিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, এরকম অনেকের সাথে আমরা কোলাবরেট করি, বিভিন্ন দেশি বিদেশি এনজিওর সাথে কোলাবরেট করি এইসব ট্রেনিংগুলো কার্যক্রমগুলো চালানোর জন্য। এর মধ্যে ইলেকট্রিক ওয়ারিং, জুট প্রোডাক্টস, ফার্নিচার, বেকারি, নকশিকাঁথা, প্লাস্টিক ব্যাগ, টেইলারিং, অ্যালুমিনিয়াম প্রোডাক্টস, বুটিক, নকশিকাঁথা, তারপর আপনার প্রিন্টিং, বিভিন্ন প্রেসের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা, কম্পিউটার ট্রেনিং, এরকম টোটাল 39 ট্রেডে আমরা ট্রেনিং প্রদান করছি বর্তমানে। সো আপনার যদি সাকসেস যদি বলি, আমরা অলমোস্ট লাস্ট অলমোস্ট 10 to 12 ইয়ার্স আমরা রপ্তানি মেলায় আমাদের স্টল দিয়ে থাকি, এবং আপনারা জেনে খুশি হবেন যে প্রোডাক্ট আমরা সেল করি বন্দীদের তৈরি প্রোডাক্ট, এবং এ থেকে বন্দীরা বেশ ভালো লাভ পেয়েছে গত 4-5 বছর ধরে, এবং যে কারণে লাস্ট ইয়ারে আপনারা জেনে খুশি হবেন যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ভিজিটেড প্যাভিলিয়ন ছিল বাংলাদেশ জেলের, এবং উই গট দ্য বেস্ট প্যাভিলিয়ন ইন জেনারেল ক্যাটাগরি। সো আমি মনে করি যে অ্যাচিভমেন্টটা কম না, এবং এটা আমাদের বন্দীদেরই প্রোডাক্ট আমরা সেল করেছি, এবং অলমোস্ট 60 লাখ টাকা প্রফিট আমরা বন্দীদের এখান থেকে দিতে পেরেছি এই রপ্তানি মেলা আয় থেকে। সো আমি সংখ্যাটা হয়তো 60 লাখ কম মনে হলো, আমি মনে করি কম না। এই সাপোর্টটা তারা পেয়েছে, কিন্তু এটা হচ্ছে প্রফিটের কাছ থেকে যে 50% তারা পায় এর কাছ থেকে এখানে পেয়েছে। সো কিছু প্রোডাক্টের চিত্র এখানে আছে, এছাড়া আরো হরেক রকম প্রোডাক্ট আমরা প্রডিউস করে থাকি। সো এখন যদি আমরা একটু ডাটা দেখি যে আমাদের 70,000 প্রিজনার ধরে ওভার দ্য টাইম, আমাদের তার মধ্যে 5% আছে, অর্থাৎ 5,000-এর মতো আছে যারা হচ্ছে সিনিয়র, মানে বয়স্ক অথবা এজেড। বাকি 65% আছে আসলে আমাদের 18 থেকে 50 বছর, মানে আমরা যদি কর্মক্ষম বলি তাকে কিন্তু বলা যাবে 18 থেকে 50 বছরের মধ্যে। আরেকটু যদি ডিটেল যাই আমরা, এই 65-র মধ্যে 65,000-এর মধ্যে আমি যদি একটু বলি বর্তমানে আসলে কারা প্রোডাক্টিভ, এটা যদি দেখি মাত্র 8% হচ্ছে প্রোডাক্টিভ, যাদেরকে দিয়ে আমরা বিভিন্ন কাজগুলো করাচ্ছি। বাকিরা কিন্তু প্রোডাক্টিভ না, বিকজ আন্ডার ট্রায়াল প্রিজনার্স আছে যাদেরকে আসলে ওভাবে প্রোডাক্টিভ আমরা করতে পারিনি। বাট আপনি যদি ডাটা দেখেন যে 65,000 জনবলের মধ্যে 22 থেকে 30 বছরের মধ্যে আসে 20,000, 18 থেকে 21 বছরের মধ্যে 15,000, 40 থেকে 50-এর 12,000, 31 থেকে 40 বছরের মধ্যে আছে 18,000। সো তার মানে আসলে আমরা যদি সেগমেন্টটা দেখি, একটা যে ওয়ার্কফোর্স যদি বলি, আমরা 18 থেকে যদি ধরি, 18 থেকে যদি আমি যদি 40 পর্যন্ত ধরি, প্রায় এখানে এই লোকগুলো অর্থাৎ প্রায় অলমোস্ট 35 to 45 প্লাস থাউজেন্ড জনবল আছে, যাদেরকে আসলে যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি, ট্রেনিং অথবা প্রোডাক্টিভিটির জায়গায় নিয়ে যেতে পারি, আমার মনে হয় যে আমরা অনেক বেশি অ্যাচিভ করতে পারবো, যেটা নিয়ে আপনারা আজকে কথা বলছেন, রাইট টু ওয়ার্ক, অথবা যেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। সো আমাদের হিসাবে ইট ইজ মোর দেন 40,000 পিপল হু ক্যান বি অ্যাক্টিভলি এঙ্গেজড উইথ এনি কাইন্ড অফ ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস এখানে। সো আমাদের ডাটা বলছে বেসিক্যালি 57,000 বন্দী আছেন যারা আছে আনপ্রোডাক্টিভ, অর্থাৎ তারা হচ্ছে উইদাউট এনি ওয়ার্ক বসে আছেন। বাট দিস ইজ নট রাইট, বিকজ আমি মনে করি এর থেকে অ্যাপ্রক্সিমেটলি আরও প্রায় 15 থেকে 20,000 বন্দী আছেন তারা কারাগার রিলেটেড বিভিন্ন ফর্মাল এমপ্লয়, ইনকাম জেনারেটিং না হলেও কারাগার মেনটেন্যান্স, লাইক কেউ কুকিং, কেউ ক্লিনিং, কেউ মেনটেন্যান্স, বিভিন্ন কাজ করে থাকেন। সো ওই লোকগুলো হয়তো এখানে বাদ যাবে। সো এটার কারণে আলটিমেটলি যেটা হচ্ছে, যেহেতু নো ওয়ার্ক, মানে আলটিমেটলি প্রোডাক্টিভ হচ্ছে না, এবং ডেফিনেটলি আর্নিং তো হ্যাম্পার হচ্ছে, ফ্যামিলি সাপোর্ট ওনারা করতে পারছেন না, এবং আলটিমেটলি যেহেতু এই কাজগুলো আমরা ঠিকমতো করতে পারছি না, রিহেবিলিটেশনও হচ্ছে না। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে রিপিটেড ক্রাইম, মানে ওইখান থেকে বেরিয়ে এসে যদি কোনো কিছুতে যদি তারা যুক্ত না হতে পারেন, সে এগেইন আবার একটা ক্রাইমে যুক্ত হচ্ছেন, অথবা কিছু কিছু সময় তারা অসৎ সঙ্গে পড়ে নতুন করে আবার আরো ভয়াবহ ক্রাইমে যুক্ত হচ্ছেন। অনেকে যেমন ওই জন্য জেলকে ব্লেম করে যে চোর হয়ে যে ডাকাত হয়ে বেরোয় আসছে, এরকম কিন্তু আপনারা হয়তো শুনে থাকবেন, আমিও শুনছি প্রায় অ্যাজ হেড অফ দ্য বাংলাদেশ জেল, অথবা হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসাবে, যে এটা কেন হচ্ছে।
বিকজ আমরা তাদেরকে ইফেক্টিভলি এমপ্লয় করতে পারছি না, যে কারণে বসে বসে সারাদিন আসলে যখন একজন লোক ওইখানে একটা পেরিমিটারের মধ্যে আটকে থাকছে, তারা দে আর লাইকলি টু ডু থিংস সামথিং এলস যদি এঙ্গেজ না থাকে, ফ্রি বসে থাকে। সো যে কারণে হয়তোবা এরকম হচ্ছে। আর আরেকটা হচ্ছে আমাদের দুর্বলতা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের দুর্বলতার কারণে, ওভার ক্রাউডিংয়ের কারণে আমরা আসলে সেগমেন্ট ওয়াইজ মানে বয়স অথবা ক্যাটাগরি অফ প্রিজনার অথবা টাইপ অফ প্রিজনার অথবা দুর্দর্শ প্রিজনার এদেরকে ওভাবে সিস্টেমেটিক্যালি আমাদের যদিও প্রভিশনস আছে বাট ইনফ্রাস্ট্রাকচারাল দুর্বলতার কারণে আমরা তাদেরকে সেপারেট করতে পারছি না। যে কারণে আমরা একটা পদক্ষেপ নিয়েছি রিহেব আমাদের সংস্কারের অংশ হিসাবে আমরা চেষ্টা করছি যেটা করার জন্য যে আমরা জুভেনাইল যারা হচ্ছে আমরা 18 বছরের নিচে কোনো বন্দীকে আমাদের এখানে রাখি না, আমরা সমাজ কল্যাণে অথবা সংশোধনের কারণে পাঠিয়ে দিই। সো 18 থেকে 21 যারা আছে তাদেরকে সেপারেট করে ফেলা এবং সেপারেট একটা জেলে রাখা। তারপর যারা মাদকাসক্ত অথবা মাদক রিলেটেড অপরাধ আছে, দ্যাটস এ সিরিয়াস প্রবলেম ফর আস, যে ওই কারণে জেলে যেয়ে কিন্তু অনেক সময় দেখা যায় তার সংস্পর্শে পেশে অন্য আরেকটা হয়তো বা কেউ মাদকাসক্ত হয়ে পড়ছে। সো এদেরকে সেপারেট করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে, যেটা হচ্ছে জুবিনাইল, যেটা হচ্ছে 18 থেকে 21 তাদেরকে সেপারেট কারাগারে নিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে যারা মাদকাসক্ত মাদক রিলেটেড অপরাধের সাথে যুক্ত আছে তাদেরকে সেপারেট করে, তাহলে হয়তোবা প্রবলেমটা কারাগারের প্রবলেমটা অনেকাংশে সলভ হবে। যে মিক্সিং এবং যে ভয়াবহ রাকিব সাহেব যেটা বললেন যে ভয়াবহ একটা বন্দির সাথে অথবা ভয়াবহ একটা ক্রিমিনালের সাথে একটা যদি নর্মাল একটা কোনো কারণে কারাগারে গেল তাকে রাখা হয়, তার সাইকোলজিক্যাল ট্রমা প্লাস হচ্ছে মানে আমরা যেটা সবচেয়ে ভয়াবহ হচ্ছে তার সাথে মিশে যদি সে যদি বড় ক্রিমিনাল হয়ে যায় তাহলে তো এটা সমাজ এবং রাষ্ট্রের ব্যর্থতা। সো ওই সাইডটাও আমাদেরকে প্রবাবলি আমরা প্রিভেন্ট করতে পারবো। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা একটা ধারণাপত্র নিয়ে কাজ করছি। সো যখন প্রস্তাবটা এসছে তখন বেসিক্যালি যে জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করেছে যে আমরা একটা জিনিস নিয়ে কাজ করছি, সো ওরকমই একটা ধ্যান ধারণা নিয়ে যেহেতু একটা আলোচনা হবে, ওয়াই নট টু টেক দিস অপরচুনিটি টু ডেলিভার দিস শেয়ার দিস আইডিয়া এবং কনসেপ্ট। আমরা যেহেতু আমাদের ডাটা বলছে যে অলমোস্ট 30 to 40% বন্দিকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারবো, বাট লাগাতে পারছি না ডিউ টু দ্য ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফ্যাসিলিটিস, বাট সক্ষম জনবল এখানে উপস্থিত আছে, হোয়াট টু ডু। তা আমরা চিন্তা করছি যে এরকম আসলে এরকম একটা যে বর্তমানে ট্রেডিশনালি যে কারাগারগুলো আছে যেখানে ফ্যাসিলিটিসের বড়ই অভাব এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অথবা অন্য কিছু আসলে স্থাপন করাটা খুবই ডিফিকাল্ট, বিকজ জোনগুলো এমনভাবে তৈরি যে ওখানে আসলে জায়গা নেই অথবা জায়গা থাকলেও এই জিনিসগুলো অ্যাকোমোডেট করা যাবে না। তাহলে হোয়াট টু ডু? পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই কনসেপ্টটা কাজ করছে, ওপেন জেল কনসেপ্ট, যেখানে হচ্ছে বন্দীরা একটা লাইটলি হেল্ড একটা পজিশন থাকে। কারাগার তো কারাগার, পালাতে পারবে না, বাট এনভায়রনমেন্টটা ফ্রি। ওখানে ওরকম ওই ট্রেডিশনাল কারাগারের মতো একদম কড়াকড়ি আরোপ করে যে একদম লাইফটাকে জটিল করে রাখা ওরকম না বিষয়টা। বিষয় হচ্ছে তারা একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যেখানে হচ্ছে বন্দীরা কাজ করবে, একটা মানে শুধুমাত্র তার ফ্রিডম অফ মুভমেন্টটা রেস্ট্রিক্টেড থাকবে, সে বাইরে যেতে পারবে না, বাট বাকি যে প্রভিশনসগুলো আছে, হিউম্যান রাইটসের প্রভিশন আছে অথবা তার একটা বেসিক রাইটগুলো আছে, এগুলোকে প্রোভাইড করা গেলে তাদেরকে প্রোডাক্টিভ করা যায়। তার উদাহরণ আছে মালয়েশিয়াতে, থিক অফ দ্য জঙ্গল অথবা জঙ্গলের ভিতরে তারা এরকম একটা বিশাল ওপেন জেল তারা চালু করেছে, যেখানে বেসিক্যালি হাই রিস্ক প্রিজনার না, যারা হচ্ছে লাইটলি ছোট ছোট ক্রাইম করে অথবা ছোট ক্রাইম করে তারা জেলে চলে গেছে বিভিন্ন কারণে, সোশ্যাল ডিস্টারবেন্স অথবা কারণে, দোজ আর নট ভেরি রিস্কি ফর দ্য পিপল, অথবা পালিয়ে যাওয়ার অ্যাটেম্প করবে না, অথবা অল্প কিছুদিন আর বাকি আছে তার জেল খাটার, তখন ওরকম বন্দীদের তারা একটা জায়গায় প্লেস করে যেখানে তারা কিন্তু বিভিন্ন রকমের ইনকাম জেনারেটিং, কেউ ফার্মিং করছে, কেউ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করছে, বিভিন্ন রকমের কাজ করছে। ওরকম এটা দুইটা কাজ হচ্ছে, সে হচ্ছে এই প্রোডাক্টিভিটিগুলোর সাথে জড়িত হচ্ছে, এর পাশাপাশি সে ইনকাম পাচ্ছে এবং ট্রেন্ড হয়ে পরবর্তীতে সে কিন্তু বাইরে যেয়ে কিন্তু বিভিন্ন রকমের কাজ করতে পারছে। সো ওরকম কনসেপ্টে পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, মালয়েশিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে এবং অ্যাডভান্স কান্ট্রিগুলোতে তো আছে। সো ওই আলোকেই আমরা চিন্তা করছি যে আমাদের এই বন্দীগুলোকে আমরা যদি কোনো একটা এমন একটা জোনে নিয়ে যেতে পারি যেখানে তারা প্রোডাক্টিভ কোনো কাজে জড়িত হতে পারবে এবং তাদের রিমিউনারেশনটা যদি সঠিক মাত্রায় দিতে পারি, তাহলে তারা কাজেও আগ্রহী হবে। বর্তমানে কিন্তু তারা অনেকেই কাজে আগ্রহী হয় না, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে তাদের পার ডে যে স্যালারি, মানে প্রোডাক্ট বিক্রি করে লাভ হবে 50%, দ্যাট ইজ ওকে, বাট আপনারা যদি শুনেন যে একটা বন্দী একদিনে কাজ করে কত টাকা পায়, তার মজুরিরা কিভাবে সিলেক্ট হয়, ক্যান ইউ ইমাজিন যে কত টাকা হতে পারে? এনি আইডিয়া?
ওকে 50, আর কারো আইডিয়া? 100, ওকে, আর ওকে, আর দিস ইজ ফার ইউ ক্যান ইমাজিন ইটস অনলি 2 টাকা। ওকে, সো যে কারণে কারাগারের যে উৎপাদিত প্রোডাক্টগুলোর দাম কম, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে সে যে কাজ করে মানে তার মজুরিটা আমরা অ্যাড করি মাত্র 2 টাকা। সো যে কারণে কারাগারের যে উৎপাদিত পণ্যগুলোর দাম অনেক কম। আপনারা দেখবেন ওই জন্য কিন্তু আমাদের প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়, লোকজন খুব কুইকলি নিয়ে যায়। বিকজ হচ্ছে আপনি একটা মোড়া অথবা বাইরে যেটা হচ্ছে 1,500 টাকা, আমরা হয়তো এটা 1,000 টাকা অথবা 700-800 টাকা 900 টাকা এরকম বিক্রি করি। একটা নকশি কাঁথা আড়ঙে যান 10,000 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা, আমরা বিক্রি করি হচ্ছে 3,000 টাকা। সো আমার কাছ থেকে কিনে নিয়ে কিন্তু বাইরে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। মেবি পিপল সামওয়্যার এলস ইজ গেটিং মানি, বাট দিস ইজ ডিউ টু দ্য লিগ্যাল প্রভিশনস, যেটা আমাদেরকে বাইন্ড করছে, যে আমাদের জেল কোড বলছে বন্দীরা 2 টাকা পাবে। ওকে, সো যে কারণে ও দেখছে যে বাবা এত যন্ত্রণা করে দরকার কি, আমি তো মাত্র 2 টাকাই পাবো। সো হি ইজ নট ইন্টারেস্টেড। সো ভাবছে তার চেয়ে গল্প গুজব করে সময় কাটাতে, 2 টাকার জন্য আর কি যন্ত্রণা করি। সো আলটিমেটলি আমাদের এই প্রভিশনসগুলো আমাদেরকে বাধাগ্রস্ত করছে। বাট আমরা যেটা চিন্তা করছি, যদি এরকম একটা কনসেপ্ট নিয়ে, যেটা হচ্ছে যে জন্য যে কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটা হচ্ছে একটা জোন হবে যেখানে কিছু ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হবে, এবং মেবি আমরা বেসরকারি, কারণ সরকারি ক্ষেত্রে অনেক সময় ইনএফিসিয়েন্সি হয়ে যায়, বেসরকারি উদ্যোক্তাদের দিয়ে যদি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো করতে পারি। কারণ আমাদের অনেক আছে যারা হচ্ছে গার্মেন্টস শ্রমিক আছে, বিভিন্ন কারণে অনেক লোক আছে তারা এই প্রভিশনসে কাজ করে, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কাজ করে, এরকম টাইপের অনেক বন্দী আছে যারা দোজ আর ভেরি এক্সপার্ট, এবং বিভিন্ন টিয়ারের আসলে আমাদের বন্দীরা আছে। কেউ অনেক কোয়ালিফাইড আছে, ইঞ্জিনিয়ার আছে, ডক্টর আছে, বিভিন্ন লেভেলে আছে। সো কারাগারে কিন্তু ইট ইজ এ সিরিয়াস মিক্সিং অফ দ্য পিপল, মানে বিভিন্ন পদের লোক পাবেন যাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো যাবে। ওই ক্ষেত্রে যদি আমরা যদি তাদেরকে যদি রিমিউনারেশনটা যদি প্রপার মানে বাইরের মতো করে করতে পারি, লাইক একটা বন্দী যদি কাজ করে, যদি একটা গার্মেন্টসে কাজ করে, সে হয়তো 10-12 হাজার টাকা পায় অথবা 15,000 টাকা পায়, আমি যদি 10,000 টাকাও তাকে দিতে পারি, তাহলে কি হবে, সে হি উইল বি ইন্টারেস্টেড যে অ্যাটলিস্ট 10,000 টাকা পেলে সে তার মাসিক যে খরচ 2-3 হাজার টাকা অথবা 4,000 টাকা অথবা 5,000 টাকা যদি সে করে, 5,000 টাকা কিন্তু তার ফ্যামিলিকে সে দিতে পারবে। So probably this is how we can solve many problems, যেটা কারাগার রিলেটেড মিস্টার রাকিব হাইলাইট করেছেন যে কারাগারের ভিতরে কি হয়, এটা নিয়ে আমি আসছি পরে। সো যে কারণে আমাদের উদ্যোগটা হচ্ছে, এটা সরকার নীতিগতভাবে অ্যাকসেপ্ট করেছেন। 2টা সংবাদ আপনাদেরকে দিয়ে শেয়ার করতে চাই। একটা হচ্ছে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। সো তার মানে আমাদের কমপ্লিট ফোকাসটাই চলে যাবে রিহ্যাবিলিটেশনে। এখন আমরা সেই ট্রেডিশনাল পানিশমেন্টের পরিবর্তে আমরা তাদেরকে রিফাইন করার জন্য প্রসেসটা শুরু করতে পারবো। দ্বিতীয় উদ্যোগটা হচ্ছে, এটাও নীতিগত সিদ্ধান্ত একমত হয়েছে সরকার যে এরকম একটা পার্ট করতে পারে কিনা। আমরা খুব শীঘ্রই হয়তোবা বেজা, বিডা এবং অন্যান্য যারা কনসার্ন এজেন্সিস আছেন তাদের সাথে বসবো। 2জন উপদেষ্টা তাদের কিন ইন্টারেস্ট শো করেছেন এই কাজটা করার জন্য, তাদেরকে নিয়ে। তো আশা করছি যে আমরা হয়তোবা এখানেও একটা ব্রেক থ্রু করতে পারবো, যে কোনো একটা ইকোনমিক জোন অথবা যে কোনো জায়গায় একটা গ্রেটার আমরা যদি একটা ইন্ডাস্ট্রিয়াল কারেকশন ইন্ডাস্ট্রি, বা দ্যাট উইল বি সাম কাইন্ড অফ জেল হুইচ উইল অপারেট করবে একটা ওপেন এনভায়রনমেন্টে। বন্দীরা কাজ করার সুযোগ পাবে, তার ফ্রিডম অফ মুভমেন্টটা শুধু রেস্ট্রিক্টেড, তো সে বাইরে যেতে পারবে না। মেবি তার বাকি রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস অথবা তাদের অ্যামেনিটিস, লিভিং অথবা ফ্যামিলির সাথে যোগাযোগ অথবা কথাবার্তা অথবা দেখা সাক্ষাৎ, এগুলো হবে দ্যাট উইল বি ইজি ওপেন আপ, মানে যে সে দেখা করতে পারবে, কথা বলতে পারবে, হয়তোবা তাদের লিভিংটাকেও আমরা ইজি করে দেবো, ক্যাফেটেরিয়া মুড অথবা খাওয়া দাওয়া এরকম টাইপের, যেগুলো আসলে তাকে ওয়ার্ক এনভায়রনমেন্টটা ফ্যাসিলিট করবে এবং কাজে আগ্রহী করে তুলবে। এরকম একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে চাই বেসরকারি সংস্থা অথবা উদ্যোক্তাদের সংমিশ্রণে। এবং ইতিমধ্যে মানে আমি আপনাদের খুশি মনে শেয়ার করতে চাই, ইভেন বাইরের কিছু ইনভেস্টরও তারা এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, যদি তারা এখানে আমরা যদি এরকম করি, তারা দে আর ইন্টারেস্টেড টু ডু দ্যাট। 2টা কারণে, অনেকে হয়তো যারা মানবাধিকার সংস্থা আছে অনেকে আবার ভাবে যে এটা নিয়ে কন্ট্রোভার্সিটা হবে যে প্রবাবলি ফোর্সড লেবার। সো আমাদের যেটা হচ্ছে যে উইল নট ডু এনি ফোর্সড লেবার। অনেক জায়গায় এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে যে জোরপূর্বক, নো, দোজ উইল বি ইন্টারেস্টেড অ্যান্ড ভলেন্টিয়ার, আমরা তাদেরকে এখানে পাঠাবো। এবং দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে যে আমরা তাদেরকে তাদের পেমেন্টটা, স্যালারিটা অথবা রিমিউনারেশনটা যে বাইরের সাথে কন্টেম্পোরারি করব, যাতে সে বাইরে শুধুমাত্র জেলে থাকার কারণে যে ফ্যামিলিটার যে সাফারিংটা হচ্ছে, এটা পরিবর্তে সে যাতে তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে। ওকে, সো এই বিষয়গুলো আমরা বলেছি যে আমরা প্রাথমিকভাবে আমরা টার্গেট করছি 10টা, মানে 10,000 লোককে অ্যাটলিস্ট দিয়ে আমরা, যেহেতু আমাদের
পপুলেশন আছে অ্যারাউন্ড 40,000। সো আমরা প্রাথমিকভাবে 10,000 লোককে নিয়ে এই কাজটা করতে চাই এবং যে কোনো একটা জোনে এই কাজটা করতে চাই। সো এখানে আমাদের অবজেক্টিভটা থাকবে এমপ্লয়মেন্ট থ্রু ওয়ার্ক, ইকোনমিক এফিসিয়েন্সি, ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি বেনিফিটস, রিডাকশন অফ রেসিডিভিজম, ইনোভেটিভ কারেকশনস মডেল। সো আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের জেলটাকে ফিউচারে সাজাতে চাই। সো আপনাদের যে কনসেপচুয়াল যে ইয়াটা আছে, আজকে যে বিষয়টা আছে, আমি মনে করি একটু হাইলাইট করার চেষ্টা করেছি। সো আপনারা যেটা ধারণাপত্রে যেটা দিয়েছেন যে প্রিজন ওয়ার্ক ইজ এ বেসিক রাইট, সো আমরা আপনাদের সাথে একমত এবং আমরা মনে করি যে ইট ইজ এসেন্সিয়াল ফর ডিগনিটি অ্যান্ড জাস্টিস। এমপ্লয়মেন্ট সাপোর্টস রিহ্যাবিলিটেশন বাই বিল্ডিং স্কিল অ্যান্ড কনফিডেন্স, কোনো সন্দেহ নেই এতে। যারা জেল থেকে বেরিয়ে আসবে তারা যদি যে কোনো একটা স্কিল নিয়ে বের হয়ে আসে তারা কিন্তু বাইরে কাজ করতে পারবে। সো আমরা এরকমও দেখেছি যে যারা 20-25 বছর অথবা 20 বছর ধরে লম্বা সময় জেলে থেকে বের হন, অনেক সময় কিন্তু তাদেরকে ফ্যামিলি অ্যাবান্ডন করেন, নিতে আসেন না, দেখতেও আসেন না। অনেক সময় দেখা যায় তাদের জামা কাপড়, যে নিজস্ব যে জামা কাপড় লাগবে, এটাও অনেক সময় তারা কিন্তু সাপোর্টটা পান না। আর ফ্যামিলি কোনো টাকা তো খরচ করা তো দূরের কথা। এক্ষেত্রে আমরা অনেক সময় জেল কর্তৃপক্ষ বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা যেটা চেষ্টা করি যে ওদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। সো এক্ষেত্রে যদি উনি যদি স্কিল হয়ে না আসেন তাহলে আসলে তার পরবর্তী লাইফটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যাবে, বিকজ এই লম্বা সময় জেলে থাকার কারণে তার পরিবার অলরেডি তাকে ত্যাগ করেছে। সো এখন যদি সে যদি কোনো এমপ্লয়মেন্টের মধ্যে না ঢুকতে পারে তাহলে তাকে পুনরায় ওই ক্রাইম অথবা কোনো কিছু করা ছাড়া আসলে কোনো বিকল্প থাকবে না। সো আলটিমেটলি ডেফিনেটলি এটা একটা নোবেল ইনিশিয়েটিভ আমি মনে করি, এবং এটা আমাদের অবশ্যই করতে হবে যদি আমরা যদি কারাগার থেকে যদি বেটার মানুষ অথবা হিউম্যান বিং হিসাবে কাউকে যদি অপরাধীকে সংশোধন করে বেটার হিউম্যান বিং হিসাবে নিয়ে আসতে চাই। এটা ডেফিনেটলি যে সরকার কিন্তু তাদেরকে যারা জেলে যাচ্ছে আপনার জানার জন্য এই পুরো রেসপন্সিবিলিটি, তার থাকা, খাওয়া, চিকিৎসা, সকল প্রভিশনস কিন্তু সরকার। সো আলটিমেটলি সরকার কিন্তু একটা বিপুল পরিমাণে আর 70,000 প্লাস বন্দীকে সারা বছর ধরে যদি 8 লক্ষ বন্দীকে সারা বছর কিন্তু খাওয়াতে হচ্ছে, এবং ইটস নট লেস। আমি মনে করি যে এই সকল প্রভিশনের পিছনে অর্থাৎ বাংলাদেশ জেলের বাজেট যদি আপনাদের বলি, ইটস অলমোস্ট 1000 মানে 1000 কোটি টাকার মতো করে বাজেট। সো এই বন্দিগুলোকে 8 লক্ষ বন্দিকে ওভার তার টাইম যদি আমাদের প্রভিশনিং করতে হয়, খাবার পিছনে প্রায় 200 থেকে 250 কোটি টাকা তাদের খরচ হয় বছরে। সো এই টাকাটা যদি আমরা যদি সরকার যদি জিডিপিতে যদি তাদের এমপ্লয়মেন্ট বের করে নিয়ে আসতে, আমার মনে হয় সরকার সাশ্রয়ী হবে। একটা ছোট্ট ভিডিও ক্লিপ আছে, সাউন্ডটা হয়তো একটু বাড়ানো যেতে পারে। ঠিক আছে। এটা বেসিক্যালি আমাদের যে উইংগুলো আছে তারা কাজ করেন বিভিন্ন রকমের কারাগারগুলোতে, জাস্ট এ স্মল পিকচার, নট মাচ, বাট এটা আমরা সারা বেশিরভাগ কারাগার, যেমন নাটোর বললেন, যেমন আপনি নাটোরের কথা বলছিলেন, কুষ্টিয়া, হ্যাঁ কুষ্টিয়া এবং নাটোর আমাদের দুইটা আপাত দৃষ্টিতে ভালো কারাগার, কারণ তারা হচ্ছে অনেক বেশি প্রোটেকশন করে। নাটক একটা ছোট্ট কারাগার, বাট প্রতি বছরই তারা কিন্তু আমাদের লাস্ট ইয়ারও রপ্তানি মেলায় যে বাণিজ্য মেলায় যে প্রোডাক্টিভিটির দিক থেকে এবং প্রফিটের থেকে দেওয়ার দ্য ম্যাক্সিমাইজ, মানে ছোট কারাগার হয়েও ইনিশিয়েটিভ নিয়ে তারা অনেক। কুষ্টিয়ার একটা কারাগার, আমাদের রাজশাহী একটা কারাগার যারা হচ্ছে অনেক কাজ করে, যশোর, বড় বড় কারাগারগুলো আমাদের অনেক প্রোডাকশনের দিকে। নারায়ণগঞ্জ একটা সুপার এখানে বসে আছেন, আর নারায়ণগঞ্জে আমাদের জামদানি থেকে শুরু করে অনেক কাজই হয় এখানে। সো আমি অলমোস্ট শেষ, তার আগে 2-3টা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমরা যে ইনিশিয়েটিভগুলো বর্তমানে নিচ্ছি এটা একটু শেয়ার না করলেই নয়, বিকজ কারাগার সম্পর্কে সবারই একটা নেগেটিভ ধারণা আছে, নেগেটিভ জোন আমি বলবো, বিকজ আমরা ডিল করি হচ্ছে ক্রিমিনালদের নিয়ে, অথবা ক্রিমিনাল না হলেও আইনের দৃষ্টিতে কোনো না কোনো ভাবে অপরাধী বলেই কিন্তু তাদেরকে কারাগারে পাঠানো হয়।
মেবি ফিনান্সিয়াল ক্রাইম হতে পারে, মেবি ফৌজদারি অপরাধ হতে পারে, অথবা পলিটিক্যাল অপরাধ হতে পারে। যাই হোক, যে কোনো কারণে যে কোনো একটা টার্মেই আমরা এটাকে অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত থাকতে পারি। সো আমরা যেটা করতে চাই, যে আমরা কারাগারগুলোকে যেটা চেষ্টা করছি, অতীত অভিজ্ঞতা অথবা অতীত যেটা বলেছেন মিস্টার রাকিব, আমার পূর্ববর্তী বক্তা যেটা শেয়ার করেছেন, কারাগারের ভীতিকর অভিজ্ঞতা বা ভয়াবহ অভিজ্ঞতা, যে কারাগারে একটা ডিফিকাল্ট টাইম আপনারা ফেস করেছেন অথবা যারা গিয়েছেন। তো একটা পয়েন্ট বলেছেন যেটা হচ্ছে কি হবে কারাগারে গেলে, অথবা কারাগারে গেলে উনি কি করতে পারবেন না, মানে জ্ঞানের স্বল্পতা অথবা অজ্ঞাত একটা জায়গায় যাওয়ার কারণে কিন্তু অনেক সময় সাফার করে। তো এটার জন্য আমরা দুটো ইনিশিয়েটিভ নিয়েছি। একটা হচ্ছে যারা আমাদের প্রসপেক্টিভ ইনমেট অথবা যারা বন্দী হিসাবে আসবেন কারাগারে, তারা আসার পরে তাদের জন্য একটা আমরা ডকুমেন্টারি তৈরি করছি, ডুজ অ্যান্ড ডোন্টস। ওনার প্রাপ্যতা কি, কি পাবেন, কি করতে পারবেন, কি করলে অপরাধ হবে, কি করলে উনি ভালো থাকবেন, যে কয়দিন থাকবেন। সো এরকম একটা ডকুমেন্টারি নিয়ে আমরা কাজ করছি। ওনারা আসার পরে যে আমদানি বা ভীতিকর জায়গা যেটা বলেছে সবচেয়ে প্রথম দিন আসার পরে, বিকজ ওইটা জায়গাটা ছোট এবং সবাই আসার পরে উনি কোথায় থাকবেন ওইটা পরের দিন সকালবেলা ডিস্ট্রিবিউট হয়। আর উনি নামটা বলেছেন ক্যাশ টেবিল, ইটস নট, এটা হচ্ছে কেস টেবিল। ইনসাইড প্রিজন, ওইখানে হচ্ছে বিচারালয় অথবা বিচার বৈঠক, মানে বাংলায় যদি বলি, যে জায়গাটাতে আসলে কারাগারের ভিতরে তো বিভিন্ন রকমের অপরাধ হয়। সো ওইটাকে অ্যাডমিনিস্ট্রেটিভলি মেনটেন করার জন্য জেল সুপার সকালবেলা বসে বিভিন্ন রকমের ডিসপোজাল দেন। সো ওইখানে ওনারা যখন আসেন তখন উপস্থাপিত হয় এবং তারপরে উনি কোন বিল্ডিংয়ে থাকবেন, কোন ওয়ার্ডে থাকবেন, এটা ডিস্ট্রিবিউটেড হয়। সো আসার পরে আমাদের যেটা আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি, একটা ডকুমেন্টারি থাকবে, ওনাকে কারাগার সম্পর্কে একটা ব্রিফ এবং কারাগারে ওনার ডুজ অ্যান্ড ডোন্টস, কী করতে পারবেন, কী করতে পারবেন না, এই সম্পর্কে একটা উনি জেনে গেলেন। তাহলে হবে কি, পরবর্তীতে আমরা দেখছি যে আমরা যেটা হচ্ছে অজ্ঞতার কারণে অনেক অপরাধমূলক কার্যক্রমের পরে কারাগারের ভিতরে, আবার অনেক সময় যেটা হয় যে আমাদের লোকজন, কারা কর্মকর্তা কর্মচারী, অনেকে কিন্তু তাদের এই না জানার কারণে অ্যাডভান্টেজ নিয়ে বিভিন্ন রকমের ব্লাফ করে এবং বিভিন্ন রকমের অর্থনৈতিক দুর্নীতির মধ্যে তাদেরকে ফেলে দেন, অযাচিতভাবে টাকা পয়সা আদায় করেন অথবা ভয়ভীতি দেখিয়ে। সো ওনাদের যাতে পরিষ্কার একটা ধারণা হয় যে উনি কী করতে পারবেন। সো এরকম একটা আমরা ডকুমেন্টারি রেডি করছি, আশা করছি হয়তো মাসখানেকের মধ্যে আমরা এটা সকল কারাগারে পৌঁছে দিতে পারবো, মানে কোনো বন্দি আসলে সাথে সাথে যাতে ওনাকে এটা দেখাই দেওয়া হয়। দ্বিতীয় হচ্ছে আরেকটা সমস্যা আমরা যেটা ফেস করেছি, যেটা হচ্ছে বন্দীদের যারা কানেক্ট করেন অথবা রিলেটিভস, আত্মীয় স্বজন, তারাও তো বেশিরভাগ সময় যারা প্রথমবার কারাগারে যান অথবা পলিটিক্যাল লোকজন ব্যতীত বাকি সাধারণ লোকজনের আসলে কারাগারের সাথে খুব বেশি সম্পৃক্ততা নাই। কোনো কারণে যদি একজন বন্দী কারাগারে তার আত্মীয় স্বজন, কেউ ছেলে অথবা বাচ্চা কেউ যদি চলে যায় কারাগারে, সে আসলে কি করতে পারবে, কোথায় যোগাযোগ করতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে, অথবা কিভাবে তাকে কোনো কিছু করা যাবে কিনা, অথবা কি কি সে ডিফিকাল্টি ফেস করতে পারে, অথবা তার কি কি প্রয়োজন, কোথায় যোগাযোগ করবেন, এই তথ্যগুলো আসলে কেউ কখনো কাউকে বলে না। আপনি যদি জিজ্ঞেস করেন, আপনার যদি চ্যালেঞ্জ দেয় আপনাকে একজন কারাগারে আছে, খুঁজে বের করেন, আপনি আসলে খুঁজে বের করতে পারবেন না কোন কারাগারে আছে। দ্যাটস আ হিউজ চ্যালেঞ্জ। মানে আমি নিশ্চিত যে এটা ভেরি ডিফিকাল্ট। আপনি তারপর এক সময় একজন বলবে, ভাই আপনি কিছু টাকা দেন, তাহলে আপনাকে বলে দেবে কোন কারাগারে আছে, ঠিক আছে? অথবা আপনি কিছু টাকা দেন, তাহলে একটা কারাগারে একটা ভালো জায়গায় আপনার রাখার ব্যবস্থা করে দেবো। অথবা সামওয়ান উইল কাম আপ উইথ দ্যাট প্রভিশন যে আচ্ছা ঠিক আছে 10-15,000 20,000 টাকা দেন, আপনাকে হসপিটালে রেখে দেওয়ার ব্যবস্থা করবো। এগুলো আসলে বেসিক্যালি অল দিস আর ব্লাফ। মানে আমি আপনাদের বলতে পারি বেশিরভাগ তথ্য হচ্ছে ব্লাফ, এবং ব্লাফ দিয়ে টাকা আদায় করার একটা পন্থা আবিষ্কার করে, যেহেতু লোকজন জানে না। সো যে কারণে আমরা আরেকটা ডকুমেন্টারি রেডি করছি, ইনশাল্লাহ এটাও মাসখানেকের মধ্যে আমাদের দাঁড়িয়ে যাবে, যেটার মাধ্যমে এই যে যাদের বন্দি, যাদের রিলেটিভস অথবা আত্মীয় স্বজন জেলে আছেন, তারা যাতে ওইটা দেখে বুঝতে পারেন যে কোথায় যোগাযোগ করতে পারবেন এবং কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন। সো তাহলে তিনিও একটা পরিষ্কার চিত্র পেলেন যে একজন যদি যতদিনই কারাগারে থাকুক, দিস ইজ দ্য প্রভিশন, কার সাথে যোগাযোগ করতে হবে, কীভাবে যোগাযোগ করতে হবে এবং কি কি উনি করতে পারবেন। লাইক এক গাদা খাবার নিয়ে আসছেন, বুঝেন না? এখন আপনি যদি চিন্তা করেন যে উনি এক গাদা খাবার নিয়ে আসছেন, খাবার নিয়ে উনি এখন নিয়ে আসছেন, ধরেন ফর এক্সাম্পল দূর দূরান্ত থেকে খাবার নিয়ে আসছেন, প্রথম হচ্ছে খাবারটা বানাতে হয়েছে, তারপর ট্রান্সপোর্ট করে কষ্ট করে নিয়ে আসছেন। আসার পরে আমি কিন্তু তাকে অল্প পরিমাণ, মেবি বিকজ আমরা কুক ফুড অ্যালাউ করি না, সো অনলি ড্রাই ফুড অথবা বিস্কিট অথবা, তাহলে পুরো জিনিসটা কিন্তু উনি আলটিমেটলি কী হবে, ওনার পুরো জিনিসটা কিন্তু আর ফেরত নেওয়ার কোনো উপায় নেই, আলটিমেটলি নষ্ট হবে অথবা কিছু একটা পচে যাবে, সারাদিন রেখে থেকে আলটিমেটলি কিন্তু ওয়েস্টেজ। সো পুরা সাইকেলে কিন্তু একটা ইনএফিসিয়েন্সি সৃষ্টি হবে। আর যিনি আসলেন উনি কিন্তু কারাগারের উপর মেজাজ খারাপ করে গেলেন, বিকজ কারাগারের লোকজন তাকে অ্যালাউ করেনি। সো আলটিমেটলি দোষটা কিন্তু আমাদের। মানে অনেক ক্ষেত্রে কিন্তু আমি অ্যাজ হেড অফ দ্য ইনস্টিটিউশন আমি যখন ফিল করছি যে মানুষের না জানার কারণে অথবা কমিউনিকেশন গ্যাপের কারণে অনেকগুলো ঘটনা ঘটছে, যেটা আসলে আমরা উই কুড হ্যাভ অ্যাভয়েডেড।
আমি যদি উনি যদি জানতেন, ওনাকে যদি তথ্যটা দিয়ে দেওয়া যেত যে উনি কুক ফুড নিতে আনতে পারবেন না, মেবি উনি বিস্কিট টিস্কিট ড্রাই ফুড, তাহলে কিন্তু উনি অত টাকাও খরচ করতেন না, এগুলো বস্তা ভরে আনতেনও না, এবং আলটিমেটলি নষ্ট হতো না, এবং উনি আমাদের উপর বিরক্ত হতো না, বিকজ আমি ওনাকে তো অ্যালাউ করতে পারবো না। আবার উনি তখন আবার পদ্ধতি খোঁজা শুরু করবেন যে কাউকে টাকা দিয়ে যদি ঢুকানো যায়। মানে আমি আপনাকে আপনাদের প্র্যাকটিক্যাল প্রবলেমটা বলছি, বিকজ মানে হেড অফ বাংলাদেশ প্রিজন আমি প্রতিদিন, যেহেতু 70,000 বন্দী আছে আমার এখানে, 75,000-এর মতো বন্দী, ইউ ক্যান ইমাজিন 2, 4 জন, 5 জন, 10 জন, 20 জন কিন্তু প্রতিদিন আমাকে এই প্রবলেমগুলো দিয়ে যাচ্ছে। সংখ্যাটা অনেক বেশি আসলে দিন শেষে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। যে কারণে এই ইনফরমেশনটা গ্যাপটাকে রিমুভ করার জন্য আমরা দুটা কাজ করছি, যেটার মাধ্যমে এই আমাদের বন্দীরা এবং আমাদের বন্দীদের আত্মীয় স্বজন যারা আমাদের সাথে কাজ করেন তারা যাতে জানতে পারেন, এবং যাতে আমাদের লোকজন অথবা অসাধু যে কোনো চক্রে, অনেক সময় দেখা যায় কারাগারের লোকজন অন্য কেউ কিন্তু ব্লাফ দিয়ে দিচ্ছেন যে ওকে অমুক ফ্যাসিলিটিস করে দিবে। সো এই জায়গাটাতে আমরা কাজ করছি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের লটাকে আপডেট করার জন্য অলমোস্ট মানে আমাদের কাছ থেকে চূড়ান্ত পর্যায়ে নিয়েছে। আমরা একটা বিদেশি এজেন্সির সহায়তা, আমাদের কারেকশন সার্ভিসেস অ্যাক্ট 2025 ড্রাফটটা অলমোস্ট রেডি। তো এটা যদি আমরা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক মতো থাকে, আমরা যদি অল্প সময়ের মধ্যে যদি এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারি, প্রবাবলি উই ক্যান গেট রিড অফ দ্যাট ওল্ড লজ অ্যান্ড অ্যাক্ট, যেটা হচ্ছে 1900 সালের আগের যে ইয়াগুলো। আমরা কারাগারগুলোতে মডার্ন টেকনোলজি এবং ইয়াগুলো ইনকর্পোরেট করার, সিস্টেমগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করছি। যেসব জায়গাগুলোতে দুর্নীতি এবং অপরাধগুলো অনেক বেশি হয়, খাবার নিয়ে একটা অভিযোগ, অত্যন্ত পুরনো অভিযোগ, যে জেলে খাবার খেতে দেয় না। তো আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি যে খাবার যে প্রবিধান অনুসারে, তাদের প্রাপ্যতা অনুসারে তাদের খাবারটা নিশ্চিত করার জন্য। আমরা যদি 5 অগাস্টের পূর্ববর্তী সময়ের কথা বলি, হয়তোবা আমরা অনেক কিছুতে রাষ্ট্রীয় অনেক ব্যবস্থাপনার সুষ্ঠুতার অভাব ছিল। সো আমরা এটাকে ঠিক করার চেষ্টা করছি। আমি মনে করি যে আমরা নতুন বাংলাদেশে আছি, এবং আমরা উই শুড চেঞ্জ আওয়ার লুক, আমরা কিভাবে এটা বেটার করতে পারি। সো এখানে আমার একজন জেল সুপার বসে আছেন, হয়তো উনি সুযোগ পেলে বলবেন হাউ উই আর ডুইং, হাউ উই আর ডিলিং। সো আমরা কেউ অপরাধ করলে তাকে ছাড় দিচ্ছি না, এটা তো নিশ্চিত। আর এছাড়া প্রাপ্যতা অনুসারে, প্রভিশনস অনুসারে যিনি যা পাওয়ার কথা ওইটা পাওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত করছি। সো এক্ষেত্রে খাবার থেকে শুরু করে জামিন থেকে শুরু করে যেসব বিষয়গুলো ট্রেডিশনালি জেলখানাকে ব্লেম করা হয়, লাইক জামিন হলে ছেড়ে দেওয়া হয় না, অথবা টাকা পয়সা আদায় করে, অথবা ইচ্ছা করে দেরি করে ভয়ভীতি থেকে টাকা আদায় করা হয়, এটাকে আমরা কিন্তু একটা টাইম লাইনের মধ্যে সেট করে দিয়েছি। নাও আমরা স্টাডি করেছি যে আমাদের সব কার্যক্রম শেষ করতে 2 ঘন্টা 5 মিনিটের মতো সময় লাগে। সো উই সেট আট এ টাইম, কাট অফ টাইম 3 আওয়ার্স। কোনো বন্দীর যদি জামিন আসে, তার 3 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দিতে হবে। সো উই হ্যাভ এনশিওর দ্যাট এর পরে যাতে কেউ আটকে রাখতে পারে, কেউ যদি বলতে না পারে যে এটা বিভিন্ন কারণ দেখিয়ে। সো আমরা এটা বাধ্যতামূলক করেছি। আর যদি আমাদের বিকাল 4টার মধ্যে যদি তার কাগজ চলে আসে, তাহলে 3 ঘন্টার মধ্যে সে মুক্তি পাবে, না হলে পরবর্তী দিন মুক্তি পাবে। আমরা সবার যাতে সেবা গ্রহীতাদের সুবিধার জন্য হটলাইন চালু করেছি, 16191, যে নাম্বারে কল করে কিন্তু বন্দী সংক্রান্ত 5টা সেবা, অবস্থান, তার স্বাস্থ্য এবং তার চিকিৎসা সংক্রান্ত এইসব তথ্যগুলো তারা বন্দীর আত্মীয় স্বজন কালেক্ট করতে পারবে এবং জানাতে পারবে। ইভেন তারা যদি কোনো গুড নিউজ শেয়ার করতে চায় বন্দীর সাথে, ওইটাও কিন্তু ওই হটলাইনের মাধ্যমে তারা শেয়ার করতে পারে। লাইক একটা বন্দী আছে, তার বাচ্চা পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, সো এটা কিন্তু কমিউনিকেশন। এখন বর্তমান সিস্টেম এসে তাকে কারাগারে এসে ওয়েট করতে হবে 15 দিন অথবা 1 মাস, তারপরে যখন দেখা করবে তখন তাকে কথা বলতে পারবে। সো আমরা এই প্রভিশনসটা বন্দীদের জন্য ওপেন, কারণ আমরা মনে করি যে ইটস ইজ বেসিক হিউম্যান রাইট। সো উনি এই সুসংবাদটা তার বাচ্চা, তার ফাদারের সাথে শেয়ার করার তার রাইট আছে। তো ইনশিওর করার জন্য আমরা এই হটলাইন সুবিধার মাধ্যমে তাদেরকে এই মেসেজগুলো তাদেরকে কমিউনিকেট করতে সুবিধা প্রোভাইড করছি। এটা আমাদের সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এটা চালু থাকে। এছাড়া আমাদের জেল সুপার এবং অন্যান্যরা তো আছেনই। বিসাইড দিস, আমরা সাক্ষাৎকার এবং মোবাইল কথা বলা, টেলিফোনে কথা বলতে পারেন, এটা নিয়ে আমাদের অনেক অভিযোগ আছে যে ওইখানে গেলে, কারাগারে গেলে দেখা সাক্ষাতের সময় টাকা পয়সা ছাড়া অথবা ইয়ে ছাড়া। সো এটাকে আমরা অটোমেশনের আওতায় নিয়ে এসে
এটাকেও আমরা চেষ্টা করছি এবং এটা আউটসোর্সিংয়ের মাধ্যমেই করছি, যাতে এটা ঘরে বসেই সে বুক করতে পারে যে কবে দেখা করবে, বন্দিও জেনে যাবে তার কাছে আমাদের ডিসপ্লে বোর্ডের মাধ্যমে। সো ওই ক্ষেত্রে তারা কিন্তু তার স্লটটা বুক করে ওই দিন ওই সময় গেলেই কিন্তু বারকোড অথবা যে কোনো চেকিং সিস্টেমের মাধ্যমে তারা এটা দেখতে পাবে এবং দেখা করতে পারবে, কোনো হ্যাসেল ফ্রি তারা পাবে। টেলিফোন অথবা আপনারা জানেন যে কারাগারের ভিতর থেকে প্রতি সপ্তাহে 10 মিনিট করে তারা কথা বলতে পারেন। এটা নিয়ে অনেক অভিযোগ আছে যে এর কাছে ওর কাছে ফোন করে বিভিন্ন জায়গায় করে। সো এটাও আমরা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে আনছি। সো তারা তাদের 3টা নাম্বারে কথা বলতে পারবে, দ্যাট রিলেটস টু হিজ লয়ার এবং ফ্যামিলি মেম্বার দুইজনের সাথে তার ডেজিগনেটেড নাম্বার, যে নাম্বার দিবে, এবং এর বাইরে তারা কল করতে পারবে না, এবং যে টাইমটা দেওয়া আছে অটোমেটিক কম্পিউটারই ওই টাইমটা নির্ধারণ করে দেবে। সো এই প্রভিশনসগুলো, ইনিশিয়েটিভগুলো আমরা নিয়েছি রিফর্মসের অংশ হিসাবে, যাতে আমরা কারাগারটাকে প্রকৃত পক্ষে একটা সংশোধনাগার হিসাবে আমরা গড়ে তুলতে পারি, বন্দীদের মেন্টাল হেলথকে চাঙ্গা রাখার জন্য। বিকজ এটা আমাদের জন্য একটা বড় সমস্যা, বিকজ কারাগারে অনেক সময় দেখা যায় বন্দীরা ডিপ্রেশনে চলে যায় এবং তারা সুইসাইডাল অ্যাটেম্প করেন, অনেকে সাকসেসফুল হয়ে যান চোখ এড়িয়ে নানাভাবে। তারা ইভেন আপনার এরকম হাইটে, যেখানে হচ্ছে সে লাফ মারলে কিন্তু সে দাঁড়িয়ে যাবে, ওরকম হাইটে 5 ফিট অথবা 6 ফিট হাইট থেকে সে, যেখানে সে নর্মাল অবস্থায় দাঁড়িয়ে থাকলে সে কিন্তু মারা যাবে না, ওই 5 ফিট হাইটে পর্যন্ত তারা হ্যাং করে। সো এটা আশ্চর্যজনক, বিকজ আউট অফ দ্যাট সে জাম্প করে, মানে ওই পাসপোর্টের, মানে মানুষের কতটুকু ডিপ্রেশনে গেলে এটা হয়। সো এটা নিয়ে আমরা কাজ করছি তাদের মেন্টালি চাঙ্গা রাখার জন্য। আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন যে আমরা তাদেরকে কাউন্সিলর নিয়োগ করেছি, মোটিভেটর দিয়ে তাদের মেন্টাল হেলথটাকে পরিচর্যা করার জন্য, তাদের বিভিন্ন কালচার প্রোগ্রাম, স্পোর্টস অ্যাক্টিভিটিস অথবা ফেস্টিভ্যালের মাধ্যমে তাদেরকে এই জায়গাগুলোতে আমরা কাজ করছি, তাদের বেটার মেন্টাল হেলথ রাখেন। সো এটা আবার আরেকটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আমাকে তখন অনেকে প্রশ্ন করে যে ভাই তোমরা বন্দীদের এত সুযোগ সুবিধা দিচ্ছ কেন? সো দ্যাটস এ বিকাম এ প্রবলেম, যে আগে তো এরকম হতো না। আমি বলছি বাট দিস ইজ ওয়াজ টু বি ডান, প্রবাবলি দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। আমি যে মটো বলছি রাখিব নিরাপদ, দেখাবো আলো, তো নিরাপদ রাখার এটা একটা অংশ, তাকে তো মেন্টালিও আমাকে চাঙ্গা রাখতে হবে। আমার বন্দীরা যদি, বিশেষ করে যারা, আমার প্রায় অলমোস্ট 3000 বন্দী আছে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত, আউট অফ দ্যাট 75,000। এই 3000 বন্দী তারা যদি কথা না শুনে, তারা যদি খাবার বন্ধ করে দেয়, তারা তো জানে যে তাদের অলরেডি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাদের ভার্ডিক্ট, চূড়ান্ত ভার্ডিক্ট হয়ে আছে। সো এখন যদি নন কোঅপারেশন করে, তাহলে ম্যানেজ করা কতটুকু চ্যালেঞ্জিং আপনারা, আই হোপ ইউ ক্যান ইমাজিন, যে সে খাবার খাওয়া বন্ধ করে হাঙ্গার স্ট্রাইক করবে, সে কথা শুনবে না, বিকজ আমার তো ফাঁসি হয়ে গেছে, আমার তো আর কি, হোয়াট আই ক্যান লুজ, সো আমি তোমার কথা শুনলাম না। সো বাট আমাদের এইরকম লোককে কিন্তু প্রতিদিন ম্যানেজ করতে হচ্ছে, এবং ওয়ান অফ দ্য পার্সন হি ইজ সিটিং হিয়ার, হি মাইট টক অ্যাবাউট ইট। সো আমি এখানে থামলাম। আমি দুটো কাজ করেছি, একটা হচ্ছে আমি পার্সপেক্টিভটা তুলে ধরলাম, আরেকটা হচ্ছে কিছু নিজের অ্যাডভার্টাইজমেন্ট করে গেলাম। আই এম সরি অ্যাবাউট ইট, বাট দ্য এইম বিহাইন্ড, যে মানুষের কারাগার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা থাকে। সো আমার ব্যক্তিগত ইচ্ছা হচ্ছে মানুষ যাতে আমাদের সম্পর্কে ভালো একটা পজিটিভ, মানে কারাগারে গিয়েছে, সরকারি বিভিন্ন ল এবং আইন কানুনের কারণে বন্দী হিসাবে আছে, বাট তার প্রভিশনসগুলো এস্টাবলিশ করে তাকে প্রপার রাইটটা দিয়ে তাকে আমরা যদি সুন্দরভাবে সমাজে ফেরত দিতে পারি, তাহলে প্রবাবলি দ্যাট উইল এনহ্যান্স আওয়ার ইমেজ, যেটা আসলে আমরা এই মুহূর্তে আমরা ইমেশন করতে পারি। কারাগার মানেই সবাইকে ভাবে যে দুর্নীতিবাজ, অথবা বিভিন্ন রকমের অপরাধী টাইপের কার্যক্রমে আমরা জড়িত, অথবা বিভিন্ন রকমের কারাপশনস, অথবা টাকা ছাড়া কিছু বুঝি না, এরকম টাইপের একটা ধারণা সবারই আছে। সো ওই জন্য আমি হেড অফ দ্য অর্গানাইজেশন হিসেবে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, আমি না করি না, বিকজ ইট ওয়াজ দেয়ার অ্যান্ড স্টিল দেয়ার, অ্যান্ড বাট হোয়াট উই আর ট্রাইং টু ডু, উই আর ট্রাইং টু ইমপ্রুভ, উই আর ট্রাইং টু রিডিউস। এটা আমি যদি অস্বীকার করি তাহলে আই উইল কাভার ইট আপ। সো আমি ওটা করতে চাই না, বাট আমি যেটা করছি যে কেউ যদি, আমি সবার প্রতি, আমার কর্মকর্তা কর্মচারীর প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছি যে স্টপ দিস, যেটা হয়েছে এটা যাতে আর না বাড়ে, সো এবং যাতে কন্টিনিউ করে। সো আরেকটা কাজ করছি, কেউ যদি এরপরও কথা না শুনে, তাকে আমরা কেউ ছাড় দিচ্ছি না। সো হি ইজ গেটিং হিজ পানিশমেন্ট। সো আমরা আশা করছি যে এই পদ্ধতির মাধ্যমে হয়তোবা এক সময় যে আমরা একটা সুন্দর, পরিচ্ছন্ন, সৎ, সেবাধর্মী বাংলাদেশ জেল পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।